বিউটির সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি সুমনা সিং। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। এই ধারা অব্যাহত রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ। অবসরে কবির বিন আনোয়ার, নতুন মন্ত্রী পরিষদ সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাহবুব হোসেন। গাইবান্ধা ৫ আসনের ভোটকাল, এবারও সব কেন্দ্রে সিসি ক্যামেরার পর্যবেক্ষণ, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মিথ্যা তথ্যের কারণে বরিশালে ৫ সরকারি স্কুলে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল হচ্ছে, জানিয়েছেন প্রধান শিক্ষকেরা। আগামী ৫ থেকে ৬ দিন সারা দেশে শীতের তীব্রতা কমার পূর্বাভাস, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ফসলের ক্ষতি। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে জানিয়ে এই ধারা অব্যাহত রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে আরও দক্ষ ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে। রাজধানীতে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, এই প্রতিপাদ্যে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৩। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকার জন্য ১১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও প্রেসিডেন্ট পুলিশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পুলিশের জনবল, সরঞ্জাম, প্রশিক্ষণ সহ আধুনিকায়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। সেবা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণের বিশ্বাস অর্জন করতে পেরেছে পুলিশ, বলেন তিনি। পুলিশ বাহিনী এখন জনগণের পুলিশ হিসেবেই তারা জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। আগে যেমন পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেত, এখন জানে পুলিশ সেবা দেয়, তাদের পাশে দাঁড়ায়। মানুষের আস্থা অর্জন করা, জনগণের আস্থা অর্জন করা, এটা যে কোনো বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা তা করে যাচ্ছেন। অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকেই আপনারা এই জনগণের সেবা করে যাবেন। দেশে জঙ্গিবাদের ভিত্তি ভেঙে দিতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অতীতে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও হামলার মুখে পুলিশ সদস্যদের দৃঢ়তার কথাও স্মরণ করেন তিনি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে নিয়ে আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার, জানান শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুলিশকে একটি দক্ষ চৌকস বাহিনী হিসেবে, স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। কোনো প্রতিবন্ধকতার জন্য আমাদের এই অগ্রযাত্রা বাধা দিতে না পারে। বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহের নানা কার্যক্রম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করল আওয়ামী লীগ। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে পরিবার ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও কিশোরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমার রক্ত, আপনার রক্ত, আমি সেই একই রক্ত। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৯ সালের ৩ জানুয়ারি দেশের বাইরের একটি হাসপাতালে মারা যান। মঙ্গলবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে পরিবার ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানানো শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন পরিশীলিত। কিভাবে নেতাকর্মীদের সাথে সজ্জন ব্যবহার করতে হয়, পরিশীলিত মানুষ কীরকম হওয়া প্রয়োজন, সেটি তার কাছে অনেক কিছু শেখার আছে। জীবনে কোনো লোভ লালসা তার ছিল না, রাজনীতিকে ব্রত হিসাবে নিয়েছিলেন। তার কাছে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, সৈয়দ আশরাফ ছিলেন নেত্রীর একান্ত অনুগত। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। পিতার মতোই
আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম সবসময় তার নেত্রীর আনুগত্য ছিলেন এবং নেত্রীর সাথে সাথেই ছিলেন, এবং তিনি যে আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, যে নির্লোভ আদর্শের রাজনীতি করেছেন, এটা আমার মনে হয় সামনের প্রজন্মের জন্য একটি শিক্ষার বিষয়। এদিকে কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করা হয়েছে। সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে তার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবসরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এ পদে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সকালে মাহবুব হোসেনকে এই নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশে 24তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি। এর আগে গত 11 ডিসেম্বর 23তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন 2022 সালের 2 জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিসিএস প্রশাসন ক্যাডারের 8ম ব্যাচের সদস্য মাহবুব হোসেন 1989 সালে সিভিল সার্ভিসে যোগ দেন। সকলের সাথে সকল মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করা, সেটা আমি মনে করছি যে মূল দায়িত্ব। এবং আরেকটা জিনিস আমি সবসময় বলতে চাই যে আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন, সরকারি বিভিন্ন দপ্তর যারা যেগুলো আছেন, আমাদের কিন্তু মূল কাজটা হলো আইন, বিধি এবং নীতিমালা যেগুলো থাকে সেগুলো পরিচালনা করা। ভোট গ্রহণে অনিয়মের জেরে বন্ধ হওয়া গাইবান্ধা 5 ফুলছড়ি সাঘাট আসরের উপনির্বাচন আগামীকাল। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সব কেন্দ্রে আজ পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে 17 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য মোতায়েন থাকবে এই এলাকায়। ভোটের 145টি কেন্দ্র পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 5 জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মাহমুদ হাসান, জাতীয় পার্টির গোলাম শহীদ, বিকল্পধারার জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান। প্রচারণা চালালেও নির্বাচনে অনাস্থা জানিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র আরেক প্রার্থী নাহিদুজ্জামান। সহকর্মী আরিফুল ইসলাম এই মুহূর্তে সরাসরি গাইবান্ধা থেকে আমার সাথে যুক্ত আছেন। জানবো এখনকার খবর। আরিফুল ইসলাম, দুটি বিষয়, আজকে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে ইভিএম সহ, সেই বিষয়টি জানবো। আরেকটি বিষয়, এর আগে যেহেতু অনিয়মের কারণে সংসদের এই উপনির্বাচন বাতিল করা হয়েছিল, এবার অনেক বড় চ্যালেঞ্জ কর্মকর্তাদের, কতটা প্রস্তুত? আগামীকাল হতে যাচ্ছে, সেটির ভোট গ্রহণ শুরু হবে সকাল 8:30 এবং একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। আজকে সকালে 11টায় এই ইভিএম এর সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কথা ছিল, সেটি কিন্তু 11:30টার দিকে শুরু হয়েছে পাঠানো। এবং এখন যদি আপনাকে একটু দেখাই যে বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু সরঞ্জাম ইতিমধ্যে নিয়ে গিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা, ভোট গ্রহণকারী কর্মকর্তারা। আর 2-3টি গাড়ি দেখতে পাচ্ছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই 145টি কেন্দ্রেই এই সরঞ্জাম নিয়ে তারা পৌঁছে যাবেন। আর এই নির্বিঘ্নে ভোট দেওয়া গ্রহণের জন্য কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে কিন্তু এই ভোটের মাঠে 19 জন ম্যাজিস্ট্রেট এবং 5 প্লাটুন বিজিবি, 10টি র্যাবের টহল টিম, পুলিশ, আনসার এই সহ কিন্তু প্রায় 3000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে তৎপর রয়েছেন। আর গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান এবং পুলিশ সুপার কামাল হোসেন তিনি জানিয়েছেন যে কোনো পরিস্থিতি
যে কোনো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা তাদের রয়েছে। এখানে কোনো ধরনের আশঙ্কা তারা করছেন না, তারা নির্বিঘ্নে এই ভোট সফলভাবে সম্পন্ন করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, ভোটারদের সাথে, তাদের যে আগ্রহ আমরা ভোটে সেরকম দেখিনি। আজ কিন্তু এই কার্যক্রমটি শুরুর পরে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা কিছুটা উদ্দীপনা দেখিয়েছে, বলছে দীর্ঘদিন এই আসনে আমাদের অভিভাবকহীন হয়ে আছি আমরা, নতুন নেতা নির্বাচন করবার জন্য আগামীকালকে আমরা ভোট কেন্দ্রে যাব এবং তারাও প্রত্যাশা করছেন যে সুষ্ঠুভাবে আগামীকাল ভোট সম্পন্ন হবে। গাইবান্ধা থেকে নির্বাচনের খবরাখবর জানছিলাম। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর দুবাইয়ে মোসাদের এজেন্টদের সঙ্গে দেখা করে দেশদ্রোহীর কাজ করেছেন, এমন দাবি ছাত্রলীগের। সকালে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন নেতারা বলেন, দুবাই গিয়ে টাকা সংগ্রহের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে নূরের দল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রলীগ। এর মধ্যে আছে ৪ জানুয়ারি কেন্দ্রীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৬ জানুয়ারি রাজধানীতে শোভাযাত্রা। এছাড়াও বছরব্যাপী স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা। তাদের যে তথাকথিত রাজনৈতিক দল, সেই দলের নাম করে তারা যে দেশবিরোধী ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত, এ বিষয়ে আমরা সবাই অবগত। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এক চুলো ছাড় দেবে না, রাস্তায় রাজপথে কঠোর জবাব দেবে যদি এ দেশকে নিয়ে, দেশ মাতৃকাকে নিয়ে, দেশের স্বাধীনতাকে নিয়ে বিন্দুমাত্র ষড়যন্ত্র করা হয়। বরিশালে জন্ম নিবন্ধনের তথ্য পরিবর্তন করে স্কুলে ভর্তি হতে একাধিক আবেদন করায় ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল হচ্ছে। নগরীর ৫টি সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা এই তথ্য জানিয়েছেন। এবার নগরীর 5টি সরকারি স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য ৮৪০টি আসনের বিপরীতে ২০,০০০ আবেদনপত্র জমা পড়ে। ১২ ডিসেম্বর লটারির মাধ্যমে ৮৪০ জন নির্বাচিত হলে ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় ভর্তির কার্যক্রম। কিন্তু ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে তথ্য পরিবর্তনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র বাতিলের নির্দেশনা জারি হয়। সে অনুযায়ী যাচাই বাছাই শুরু হলে একে একে অনিয়ম ধরা পড়তে থাকে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১১ বার আবেদন করেছেন। জন্ম নিবন্ধন ব্যবহার করা হয়েছে একাধিক, সাথে রয়েছে তথ্য পরিবর্তন ও গোপনের মতো কাজ। যারা এসব অনিয়মে জড়িত তাদের ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে অন্যদের ভর্তির কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে আরও জানবো। এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, শিক্ষার্থীদের ভর্তি নিয়ে অভিভাবকরা অনেক উদ্বিগ্ন থাকেন। এখানে সবাই চায় ভালো স্কুলে তার শিক্ষার্থী তার সন্তানকে ভর্তি করতে, কিন্তু এ ধরনের অনিয়ম যখন ধরা পড়ে অভিভাবকদের প্রতিক্রিয়া কি, আর যারা বাতিল হচ্ছেন তারা কি বলে? দেখুন, আসলে বাতিল যারা হবে তাতে তো আর আমরা দেখা পাইনি। হ্যাঁ, আর যেটি হচ্ছে অভিভাবকরা যেটি বলছেন যে আসলে ভুল করেছে অভিভাবকরা, এই জন্য শিশু শিক্ষার্থী এদের কান্নার দায়ভার বহন করা হবে কেন, এরাই বা কাঁদবে কেন? তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বরিশালের সরকারি বালিকা বিদ্যালয়। তো আপনি দেখুন এই স্কুলে এবার যতজন টিকেছে, হ্যাঁ, বা ভর্তি হয়েছে, তাদের মধ্যে এখন পর্যন্ত আমরা যে তালিকা পেয়েছি ৫৬ জনের ভর্তি বাতিল হবে। তো ৫৬ জন এ যাবৎ পর্যন্ত ৫৬, এই সংখ্যা আরো বাড়তে পারে। যে অবস্থাটি আমরা দেখেছি যে একজনের নামের বিপরীতে আবেদন করেছে ১৭টি, ১১টি। আচ্ছা, এখানে আমরা জন্ম নিবন্ধনের সনদের সংখ্যা অনেক বেশি। আমরা যদি দেখি তথ্য পরিবর্তন হয়েছে, যেরকম রিজিয়া বেগম, একবার রিজিয়া বেগম নামে এসেছে, একবার রিজিয়া নামে হয়েছে, একবার বেগম নামে হয়েছে। এই যে অতি উৎসাহী কিছু অভিভাবক থাকেন, হ্যাঁ, এই টোটাল দায় কিন্তু এই অভিভাবকদের উপর গিয়ে বর্তায়। তাদের অতি উৎসাহ এই শিশুদের চোখে কান্নার জল এলে দিল, এবং সেটি স্থায়ী কান্না। এরা কিন্তু একবার না লিস্টেড হয়ে গেলে পরবর্তীতে আর এখানে চান্স পাওয়ার কোনো জো থাকে না। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে ১৩২ জন এসেছে, নাম্বার কিন্তু আরো বাড়বে। আর আমরা অভিভাবকরা যেটা বলেছেন যে ১২ তারিখ নির্বাচনই হয়েছে, এদের নির্বাচন হয়েছে ১২ তারিখ। আর এখানে এই চিঠিটি এসেছে, আমরা দেখেছি দুর্গা রানী শিকদার, উনি সহকারী পরিচালক মাধ্যমিক ১। তো তার দপ্তর থেকে যে চিঠিটি এসছে এটি হচ্ছে ১৯ তারিখ।
এখন 19 তারিখ চিঠি আসায় 12 তারিখে নির্বাচনী এই বৈধতা নিয়ে অনেকে খুব উচ্চবাচ্য করেছেন, কিন্তু যেটি বাস্তবতা সেটি হলো যে সব তথ্য গোপন করা হয়েছে, যেসব তথ্যে পরিবর্তন আনা হয়েছে, এছাড়াও আমরা যতদিন দেখি যে একাধিক আবেদন, একাধিক নিবন্ধন, এর সবগুলোই কিন্তু পরিপত্র অনুযায়ী বাতিলযোগ্য অপরাধ। এখন এই অপরাধের দায় মুরাদ আহমেদ, এই যে ছোট ছোট শিক্ষার্থীরা, শিশু শিক্ষার্থীরা, এদের যাদের ভর্তি বাতিল হবে, অন্য জায়গায় ভর্তির এখন সুযোগ থাকছে তো তাদের? দেখুন, এই সরকারি স্কুলে তো আর থাকছে না, অন্য জায়গায় গিয়ে যদি তারা ম্যানেজ করে ভর্তি, এমনিতে অন্যান্য স্কুলে তো থাকেই, তো সেক্ষেত্রে তারা লোকালি স্কুল ব্যবহার করবে। একটা কথা কি, সরকারি স্কুলে ভর্তি হওয়াটা কিন্তু এদের একটা ড্রিম থাকে, জানেন, এরা না ওই যে আপনার টিকে যাওয়ার পর নির্বাচনী পরীক্ষায় তারা কিন্তু তাদের পোশাক বানিয়ে ফেলেছে, জুতা কিনেছে, হ্যাঁ, ছোট ছোট শিশু, কোমলমতি শিশুরা ব্যান্ড পর্যন্ত তারা কিনে রেখেছে, যে স্কুলে আসবে স্কুল করবে, এই স্কুলটা তাদের স্বপ্নের মধ্যে থাকে। এখন এতগুলো শিশুর এদের যে ড্রিম আজকে এভাবে ভেঙেছে, এটা কিন্তু একটা বড় ধরনের লোড। শুধু বরিশাল নয়, আজকে তো সারা বাংলাদেশ এই অবস্থার মধ্যে পড়েছে। নোটিশ তো আর শুধু বরিশালের জন্য জারি হয়নি, হয়েছে সারা বাংলাদেশের জন্য। সারা বাংলাদেশের কত হাজার শিশু এই বলিদান হলো একবার ভেবে দেখুন। জানি না 5 তারিখ থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হবে, কি হবে এই বরিশালের এই শিক্ষাঙ্গনগুলোর অবস্থা, তখনকার পরিবেশ, এইটুকুই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। দেশের বেশিরভাগ স্কুলে সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা, খোদ রাজধানীতেও বই পায়নি অনেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে আগামী 15 দিনের মধ্যে সব বিষয়ের বই পাবে শিক্ষার্থীরা। সেই সঙ্গে কাগজের মানে ছাড় দেওয়ার পরও যেসব প্রতিষ্ঠান নিম্নমানের কাগজ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পয়লা জানুয়ারি দেশের স্কুলে স্কুলে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। এবার 34 কোটিরও বেশি বই ছাপিয়েছে সরকার, কিন্তু দেশের বেশিরভাগ স্কুলেই সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে একটি বইও পায়নি ছাত্রছাত্রীরা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 3টি করে বই দেয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে সব বিষয়ের বই দেয়া হলেও সপ্তম শ্রেণীতে দেয়া হয়েছে মাত্র 3টি। অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে সব বিষয়ের বই। মাধ্যমিক আমি বলতে পারি যে বই আমরা মোটামুটি পেয়ে গিয়েছি, আর 7-এ কিছু বই বাকি আছে, সেটা 2-1 দিনের মধ্যে আমাদের বলা হয়েছে। আর কিন্তু প্রাথমিক নিয়ে আমার একটু সমস্যা আছে, প্রাথমিকের বই আমি পাইনি। বইয়ের সংকটই শুধু নয়, সেই সঙ্গে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান নিম্নমানের কাগজে বই দিয়েছে। এসব বই শিক্ষার্থীদের পড়তে সমস্যা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। আশা করছি অতি শীঘ্রই আমরা সবগুলো বই হাতে পেয়ে যাব এবং শিক্ষার্থীদেরকে বিতরণ করতে পারব। কিছু কিছু বইয়ের কাগজ নিম্নমানের মনে হয়েছে এবং বইয়ের বাধাইটা আরেকটু টেকসই হলে ভালো হতো বলে আমি মনে করছি। এদিকে এনসিটিবি বলছে কাগজ সংকটের কারণে এমনিতেই এবার মানে ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার পরও যারা এরকম নিম্নমানের কাগজে বই দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারোর যদি 100 বই খারাপ হয়ে থাকে, তার 300 বইয়ের টাকা তার কাছ থেকে কর্তন করে নেওয়া হয় তার বিল থেকে। এইটা এক ধরনের ফাইন। আর একটা ফাইন হচ্ছে তাকে যদি অবস্থা আরও গুরুতর হয় তবে তাকে টেন্ডার প্রক্রিয়া থেকে বিরত রাখা। বিশ্ববাজারে অস্থিরতা, লোডশেডিং এবং কাগজ সংকটের কারণে বই পৌঁছাতে এবার দেরি হয়েছে। আগামী 15 দিনের মধ্যে সব বিষয়ের বই শিক্ষার্থীরা পাবে বলে জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাগরিকত্ব নির্বিশেষে চীন থেকে আসা সব যাত্রীর অ্যান্টিজেন পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। এক সপ্তাহে করোনা শনাক্ত হয়েছে 10 জনের। তারা কোন ধরনের করোনা আক্রান্ত তা শনাক্ত করতে সবার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। প্রথম শনাক্ত হয় BF7। চীন থেকে আসা একজনের শরীরে পাওয়া যায় ওমিক্রনের এই উপধরন, তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন। মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাকে।
BF7 আক্রান্ত ব্যক্তি ছাড়াও এক সপ্তাহে করোনা শনাক্ত হয়েছে চীন ফেরত আরও 9 জনের। তাদের সবাইকে একই হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। 26 ডিসেম্বর চীন ফেরত 4 জনের করোনা শনাক্তের পর সতর্ক স্বাস্থ্য বিভাগ। সব বন্দরেই জোরদার করা হয়েছে স্ক্রিনিং। তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে সবার। তবে চীন থেকে আসা সবারই করা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। আর অন্য দেশ থেকে আসা যাত্রীদের শুধু উপসর্গ থাকলে করতে হচ্ছে করোনা পরীক্ষা। বিমানবন্দরগুলোতে যতটুকু সম্ভব স্ক্রিনিং এবং কোভিড টেস্ট করে প্যাসেঞ্জারকে এন্ট্রি দেয়া। তা আমরা এটাও বলছি যে হেলথ ডিক্লারেশন ফর্মটাকে আবার চালু করা যায় কিনা, যে কোন দেশ থেকে এসছে, কারণ এটা হলে আমাদের ট্রেস করতে সুবিধা হবে। তো সেটাও আমরা চিন্তা করছি এখন, যাতে জিনিসটা ব্যাপকতা না হয়। দেশে এখনও করোনা শনাক্তের সংখ্যা 50-এর কম। তারপরও সব হাসপাতালকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুত্ব দেয়া হচ্ছে টিকা ও মাস্কে। প্রয়োজনীয় মেডিসিন, ওষুধ সামগ্রী, সেফটি ম্যাটেরিয়াল, পিপিই, N95 মাস্ক, যেগুলো লাগবে, স্থানীয় হাসপাতাল এবং প্রশাসনকে বলা হয়েছে তোমরা সব কিছু নিয়ে প্রস্তুত থেকো। জিনিসগুলোর আগে যাতে আমরা থাকি, পেছনে যাতে না পড়তে হয়, সেই জন্যে সামগ্রিকভাবেই প্রস্তুতির জায়গাটাকে আবার একটু ঝালাই করে নেওয়া হয়েছে। ওমিক্রনের উপধরন BF7 খুব দ্রুত ছড়ায়। চীনে ব্যাপকভাবে সংক্রমণের পর শনাক্ত হয়েছে ভারতেও। তবে জটিলতা কম বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 5 থেকে 6 দিন সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় কোথাও শৈত্যপ্রবাহের শঙ্কা নেই বলেও জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুসারে ভোর 6টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হয়নি। তবে ভোরে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা যায়। রাজশাহী বিভাগ, কুষ্টিয়া, ময়মনসিংহ ও যশোর জেলায় আগামী কয়েকদিন ভোরে ঘন কুয়াশা অব্যাহত থাকবে। এদিকে গত 2 দিন ধরে রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমেছে। তবে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়া আরও কয়েকদিন শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত ওই রকম তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আগামী আরও 4-5 দিন মোটামুটি এখনকার যে কন্ডিশন তাপমাত্রা আছে এরকমই থাকবে। তবে যে ঘন কুয়াশা আছে, ঘন কুয়াশাটা গ্র্যাজুয়ালি একটু উন্নতির দিকে যাচ্ছে। তারপরেও বিশেষ করে আপনার উত্তর অঞ্চল, রাজশাহী এবং ময়মনসিংহ ডিভিশন, এইসব জায়গাতে যে ঘন কুয়াশা আছে এটা আগামী আরও কয়েকদিন কন্টিনিউ করবে। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। মৌলভীবাজারে আজকে শীত কেমন দেখছেন? কোন ক্ষেত্রে শীতের প্রভাবটি আসলে বেশি পড়েছে? দেখুন, গত 3-4 দিন ধরে কিন্তু মৌলভীবাজারে চলছে। তাপমাত্রা কিন্তু এর মধ্যে কিন্তু উঠানামা করছে। আজকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে কিন্তু 5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এবং সবটাই সেটি ছিল এবং 9টায় কিন্তু অবস্থা বিরাজ করছিল। আবহাওয়া শ্রীমঙ্গল পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকে মৌলভীবাজারের যে শীতের যে অবস্থা সেটি কিন্তু আরো 3-4 দিন অব্যাহত থাকবে, এরকমই অবস্থা বিরাজ করবে। তবে যে বিষয়টি হচ্ছে, গতকাল থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারে কিন্তু যে কুয়াশা যেটি আসলে ঘন কুয়াশা যেটি ছিল সেটা কিন্তু আজকে দেখা যায়নি। আজকে সকাল থেকেই কিন্তু মৌলভীবাজারের সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, অর্থাৎ রোদ কিন্তু উঠছে, যার ফলে এখানে যারা যে তাপমাত্রা যে শীতের তীব্রতা সেটি কিন্তু কিছুটা কম অনুভূত হচ্ছে। আজকে কিন্তু মৌলভীবাজারে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে অবস্থা বিরাজ করছে এবং এখানে এই যে শীতের যে তীব্রতা সেই কারণে কিন্তু আমরা দেখেছি গেল কদিন ধরে কিন্তু মৌলভীবাজারে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু বিভ্রান্তিতে পড়েছেন এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু যে এখন মৌলভীবাজারে হাওয়া অঞ্চলের পুরো আবাদ সেগুলি থেকে কিছুটা ব্যাঘাত ঘটেছে এবং এখানে কাছে যে কষ্টজনক কিছুটা এই ঘন কুয়াশার কারণে কিন্তু কৃষকরা তারা দুর্ভোগে পড়েছেন, এরকম কিন্তু খবর পেয়েছে। এবং বিশেষ করে মৌলভীবাজারে যে আপনি জানেন যে চাপাগাঁও দূষিত এলাকায় চাপাগানগুলিতে যারা নিম্ন আয়ের চাষিরা আছেন তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন। তারা এই শীতে নিবারণের জন্য শীতের সাফল্যের কিন্তু চাহিদা ব্যাপক রয়েছে। তো আসলে গেল 1 সপ্তাহ ধরে যে শীতের তীব্রতা সেটি কিন্তু অব্যাহত আছে। তবে আজকে থেকে যেহেতু শীতের কিছুটা কম অনুভূত হচ্ছে, তবে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গল বলছে যে এখানে শীতের তীব্রতা আরো 2-3 দিন অব্যাহত থাকে। এরপর পরে কিন্তু আবার শীতের তীব্রতা কমে আসবে এমনকি কিন্তু আমাদেরকে আবহাওয়া শ্রীমঙ্গল পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে।
তুহিন, আপনি সাথেই থাকুন। এবার চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মানিক আকবর। চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ আপনি কেমন দেখছেন? অনেকেই এই সময় শীতজনিত রোগে আক্রান্ত হন, বিশেষ করে শিশু ও বয়স্করা। হাসপাতালের পরিস্থিতি কেমন দেখেছেন? চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদিও 10 ডিগ্রির উপরে, কিন্তু শীত অনুভূত হচ্ছে খুব বেশি। তার কারণ আজ সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সকাল থেকে আছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে যদি কুয়াশা ঘন থাকে তাহলে তাপমাত্রা একটু উপরের দিকে থাকে, কিন্তু আজকে সেই সাথে আছে হিমেল বাতাসের পরিমাণটাও বেশি, যে কারণে মানুষকে শীতে বেশি কষ্ট পেতে হচ্ছে। অনেককে আমি বলতে শুনেছি যে অন্তত এই মৌসুমে এত বেশি শীত অনুভূত এর আগে কোনোদিন হয়নি, কারণ আজ সকাল থেকে একটি বারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি। চারদিকে ঘন কুয়াশা এবং বলা যায় যে ভোরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে কুয়াশা পড়েছে। তো এ কারণে রাস্তাঘাট পেছল ছিল এবং রাস্তাঘাট মাঠঘাট ভিজে অবস্থায় ছিল। যানবাহন চলাচল করেছে খুব ধীর গতিতে এবং বেশিরভাগ যানবাহনই সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে চলেছে। একটু বেলা হলেও যখন দেখা গেল যে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, তখনও আমি দেখেছি যে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। তো এই অবস্থার ভেতরে আজকে আছে মানুষ একটা বৈরী পরিবেশের মধ্যে চুয়াডাঙ্গার জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে, অন্তত আজকের এই দিনটি। আপনি জানেন যে গত ডিসেম্বরে চুয়াডাঙ্গায় 4টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এবার আজকে নতুন বছরে এসে চুয়াডাঙ্গায় এখনো মৃদু শৈত্যপ্রবাহের কবলে যদিও পড়েনি, তারপরেও তীব্র শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে সূর্য দেখা না যাওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। পাশে হিমেল বাতাস আছে। আর আপনি বলছিলেন যে হাসপাতালে রোগীর চাপ, আমি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বয়স্করা শ্বাসকষ্টজনিত কারণে এসে হাসপাতালে ভর্তি হচ্ছে, শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে, যে কারণে ডায়রিয়া ওয়ার্ডে আমরা দেখেছি যে ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে স্থান সংকুলন হচ্ছে না, অনেক রোগীকে বাইরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। একই অবস্থা কিন্তু শিশু ওয়ার্ডেও। শিশু ওয়ার্ডটি সদর হাসপাতালের 3য় তলায়, 3য় তলার বারান্দাতেও অনেক শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। তো পর্যাপ্ত বেড না থাকায় এই অবস্থায় পড়েছে। চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন, চিকিৎসা সংশ্লিষ্টরাও হিমশিম খাচ্ছেন সেবা দিতে। আর বহির্বিভাগেও কিন্তু ভিড় বেড়েছে। বহির্বিভাগে প্রতিদিন প্রচুর রোগী আসছেন এবং বেশিরভাগ রোগী আসছেন ঠান্ডাজনিত কারণে আক্রান্ত হয়েছে। কেউ সর্দি কাশি নিউমোনিয়া জ্বর এসবে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে আসছে। আর এর বাইরে আরেকটি বিষয় যেটা হচ্ছে কুয়াশার কারণে কৃষকরা যে সমস্যায় পড়েন, সেটা হচ্ছে কৃষকরা দুশ্চিন্তায় পড়ে যান, তাদের ফসল ক্ষতি হতে পারে। এখন চুয়াডাঙ্গার মাঠে মাঠে বড় আবাদ এবং হচ্ছে বীজতলা রয়েছে। বীজতলা বিবর্ণ হয়ে যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। অনেক বীজতলা দেখেছি আমি নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে চুয়াডাঙ্গার আবহাওয়া একেবারেই হচ্ছে বৈরী আবহাওয়া, যে কারণে কষ্টে আছে মানুষ। এই ছিল আমার কাছে। সারা দেশের শীত পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কুয়াশার কারণে মঙ্গলবার সকালে প্রায় 3 ঘন্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। নিরাপত্তার কারণে 4টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। এছাড়া অভ্যন্তরীণ রুটের সব উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ ছিল। তবে সকাল 9টার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি কম থাকায় ভোর 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করেনি। 9টার পর থেকে ফ্লাইটগুলো অবতরণ উড্ডয়ন করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে US বাংলা এয়ারলাইন্সের দোহা থেকে আগত ফ্লাইট সিলেটে এবং সিঙ্গাপুর ও শারজার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া বিমানের দাম্মাম থেকে আগত আরেকটি ফ্লাইট পাঠানো হয় সিলেটে। ঘন কুয়াশাতে 5.5 ঘন্টা বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে দৌলতিয়া পাটুরিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। বৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় নোঙর তুলেছে মাছ নদীতে থেমে থাকা 3টি ফেরি। বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে যাওয়ায় আবারও শুরু হয়েছে ফেরি চলাচল। শরীয়তপুরে কুয়াশার তীব্রতা কম থাকায় স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর রাত 4:45 থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দরে নামতে না পেরে সিলেটে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের দাম্মাম টু ঢাকা এবং US বাংলা এয়ারলাইন্সের দোহা টু ঢাকা ফ্লাইট।
এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা ও হিম শীতল বাতাসে নষ্ট হচ্ছে গম, ভুট্টা, সরিষা সহ মৌসুমী বিভিন্ন ফসল। তবে শীতের প্রভাব বেশি পড়েছে বোরো ধানের বীজতলায়। এ অবস্থা অব্যাহত থাকলে রবি ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি বোরো আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা কৃষকদের। টানা শীতে কাবু পঞ্চগড়ের মানুষ। শৈত্যপ্রবাহের কবলে আর কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। প্রভাব পড়েছে ভুট্টা, গম, সরিষা, পেঁয়াজ, রসুন সহ শীতকালীন বিভিন্ন ফসলে। একই অবস্থা কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে। গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে সবজি ক্ষেত। আলুতে দেখা দিয়েছে ব্লাইটের সংক্রমণ। অতিরিক্ত হিম আসছে, হিমের কারণে শসা সরু হয়ে যাচ্ছে এবং গাছও মারা যাচ্ছে। হিমের কারণে পাতা কোঁকড়া লাগবে, সমস্যা হবে, কারণ বাঁচতে পারবে না। রোদের অভাবে নওগাঁ, নাটোর ও পাবনাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। কীটনাশক দেওয়ার পাশাপাশি বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বীজতলার জন্য এটা পলিথিন দিয়ে ঢেকে রাখা, রাতের বেলা ডিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েলের পানি দ্বারা ডুবিয়ে রাখা সহ অন্যান্য যে পন্থাগুলি রয়েছে আমরা কৃষকদেরকে বলছি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঘন কুয়াশা ও ঠান্ডায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আলু, সরিষা, ভুট্টা, মসুর ডালের ক্ষেতে দেখা দিয়েছে রোগবালাই। ধানের চারা, আলু এখন ধরেন ছোট ছোট গাছ শীতে নষ্ট হয়ে যাচ্ছে। কপি অনেক কিছুই শীতে পুড়ে যায়, নষ্ট হয় কুয়াশার কারণে। যাতে আমাদের চারাগুলো রক্ষা পায়, হ্যাঁ, চারাগুলো ভালো থাকে, এই জন্য থেকে আমরা বীজ দিচ্ছি। সূর্যের দেখা না মেলায় ঝালকাঠিতে ঝরে পড়ছে পান পাতা। লক্ষ্মীপুরে শাকসবজি ও ফসলে বেড়েছে পোকার আক্রমণ। ফসল রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ওষুধ দিতে পারতেছি না, ওষুধের টাকা বেশি, দাম বেশি, সরকারের থেকে অনেক বেশি বাড়তি নেই। শীতে তো আমার মনে করেন দেখা গেলে পোক টোক একটু বাড়ে, এই পোকেই বেশি সমস্যা মেঘলায়। আগে দিতাম একদিনে, সপ্তাহে 3 দিন ওষুধ দেওয়া লাগে, নাইলে আর কোনো ফসল হয় না। বিরূপ আবহাওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, শেরপুর, বেনাপোলে রবি ফসলের আশানুরূপ উৎপাদন না হওয়ার কথা জানিয়েছেন কৃষকেরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। আবর্জনার স্তূপে আবারও বুড়িগঙ্গা দখলের হিড়িক। নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা চরমভাবে উপেক্ষিত। সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দেরি, ক্ষতির সংখ্যায় চাষী কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ সোহাগ নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকালে ঘাটাইলের পশ্চিমপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সোহাগ সহ 5 জন ভ্যানে করে কাজে যাচ্ছিলেন। এ সময় শিশু পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও শরীয়তপুরের ডামুডায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কাউসার মাঝি নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এদিকে বগুড়ার শাহজাহানপুরে বাসের চাপায় আব্দুর রাজ্জাক নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনে রাজধানীমুখী জনতার জোয়ার কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি আরও বলেন, ক্ষমতা থেকে জোর করে নামাতে নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই সরকারের পদত্যাগ চায় বিএনপি। ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এই মানববন্ধনে তিনি আরও বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন নয় বলেই মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে আটকে রাখা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে সরাতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আলাদাভাবে কারো মুক্তি নয়, আন্দোলনের মাধ্যমে সব নেতাকর্মীদের মুক্ত করা হবে। বিচারপতিরা যদি বলতে পারতো আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতো আমাদের বিবেক স্বাধীন, তাহলে হয়তো আমরা ন্যায় বিচার পাতাম। কিন্তু আমাদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। সেটা একদিনে বলছি,
আমরা আর মুক্তি চাইব না, আমরা মুক্ত করব। ঢাকার প্রাণ বুড়িগঙ্গার কেরানীগঞ্জের তেলঘাট, হুলহুলিয়ার বাজার, গুদারাঘাট এলাকায় আবারও শুরু হয়েছে দখল। নদীর তলদেশের আবর্জনা এবং আশপাশের এলাকার প্লাস্টিক, ঝুটের স্তূপ দিয়ে চলছে এই দখলের কাজ। বুড়িগঙ্গার কোলঘেঁষা কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকার হুলহুলিয়ার বাজার। নদী থেকে বেড়ি বাঁধে উঠতেই চোখে পড়ে আবর্জনার স্তূপ। নদীর তলদেশের পলিথিন, আশেপাশে গার্মেন্টস কারখানার ঝুট ও উচ্ছিষ্ট জমা হচ্ছে বেড়ি বাঁধের নিচে, যা গিয়ে পড়ছে বুড়িগঙ্গাতে। একই সাথে সোয়ারেজ লাইন ও ছোট ছোট নালা দিয়ে আসা আবর্জনাও মিশছে নদীতে। নদীর বর্জ্যটা এখানে উঠাচ্ছে, আবার ওইখানে রাখতেছে, আবার এখানে পড়তেছে। বিশেষ করে বর্ষাকাল যখন হয়, বর্ষা সিজনে পানি একটু বাড়ে, তখন একটু নেমে যায়। আমরা তো এখানে বছর পর বছর পর এখানে অবস্থানটা করতেছে। এগুলা নিলে তো আর এখানে জমা থাকতো না, এগুলা না নেওয়ার কারণে এখানে স্টপ হয়ে থাকে। শ্যামপুর ফায়ার ব্রিগেড ঘাট সহ আশেপাশের কয়েকটি ঘাটে কোনো ধরনের পরিশোধন ছাড়াই কেমিক্যাল বর্জ্য মিশছে বুড়িগঙ্গায়। গবেষকেরা বলছেন, নদীর দুই তীরেই প্লাস্টিক আবর্জনার স্তূপ ও দূষিত পানি মিলে বছরে 6 মাস চরম খারাপ অবস্থায় থাকে বুড়িগঙ্গা। জুন জুলাই মাস ছাড়া, অর্থাৎ ভরা বৃষ্টির মৌসুম ছাড়া বাকি সময়গুলোতে ঢাকার চারপাশের নদীগুলোর পানিতে উপস্থিত যে ডিজলভ অক্সিজেন থাকার কথা, সেই মানমাত্রা থেকে অনেক কম থাকে। নদী রক্ষা কমিশন বলছে, বুড়িগঙ্গার পরিবেশ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মানছে না কেউই, নেই শক্ত নজরদারিও। ওয়াসার দূষণ আসতেছে, খালগুলির ভিতর থেকে আপনার দূষিত সব পদার্থ এসে নদীতে পড়তেছে। এগুলি বন্ধ করার জন্য আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি। এটার সমাধান সহজ না, কিন্তু আমাদের সমাধান করতে হবে। তবে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, বুড়িগঙ্গা দখল ও দূষণ রোধে নিয়মিত অভিযান চালানো হয়। মার্চে নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। মার্চের মধ্যে আমরা চূড়ান্ত রিপোর্টটা পেলে তারপরে আমাদের প্রকল্পগুলো সেইভাবে ডিজাইন করে একসাথে কাজ হাতে নিতে বলা হয়েছে। আশা করি এটা হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে দূষণ, সেকেন্ড হচ্ছে এই দখল এবং এই নদীর পাড়টাকে সুন্দর করা। এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে এখন বিউটিফিকেশন অফ ঢাকা। 2010 সালে বুড়িগঙ্গায় 3.5 কিলোমিটার এবং তুরাগ নদীর উৎসমুখে 1.5 কিলোমিটার আবর্জনা পরিষ্কার করা হয়, তবে সে কাজের ধারাবাহিকতা আর নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল চালুর পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম 5 দিনের যাত্রায় আয় হয়েছে 46,80,300 টাকা। সকালে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে। ডিএমটিসিএল জানায়, প্রথম 5 দিনে মেট্রো রেলের 32,809টি সিঙ্গেল জার্নি টিকিট ও 4,804টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এর মধ্যে সোমবার সর্বোচ্চ সিঙ্গেল জার্নি টিকিট এবং এমআরটি পাস বিক্রি করা হয়। এতে সর্বোচ্চ আয় হয় 10,14,410 টাকা। গত 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন থেকে শুরু হয় বাণিজ্যিক চলাচল। টানা 5 দিন চলার পর আজ সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। এদিকে সোমবার পর্যন্ত যত টানা প্রয়োজন তার চেয়ে ঘুরে দেখা যাত্রীদের সংখ্যাই ছিল বেশি। টানা 2 মাস কমার পর বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নভেম্বরে এসে কিছুটা বেড়েছে। এ সময় ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 0.6% পয়েন্ট বেড়ে 13.97% উঠেছে। আগের মাস অক্টোবরে এ প্রবৃদ্ধি ছিল 13.91%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালের নভেম্বর মাসের তুলনায় 2022 সালের নভেম্বরে বেসরকারি খাতের ব্যবসায়ী উদ্যোক্তারা ব্যাংক খাত থেকে 13.97% বেশি ঋণ নিয়েছেন। বিদায়ী বছরের নভেম্বর মাসে বেসরকারি খাতে বকেয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে 14,06,714 কোটি টাকা। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আগের খোলা ঋণপত্র বা এলসি নিষ্পত্তিতে অতিরিক্ত মূল্য খরচ করতে হচ্ছে, তাই বেসরকারি ঋণের প্রবৃদ্ধি বাড়তে শুরু করেছে। ডলারের দাম যদি আরও বাড়ে তাহলে ঋণ প্রবৃদ্ধির সামনে আরও বাড়তে থাকবে। ডিসেম্বরে কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। এ সময় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 8.71%। ফলে গত 4 মাস ধরে টানা কমছে মূল্যস্ফীতি। গত নভেম্বর মাসে এই হার ছিল 8.85%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ হিসেবে এইসব তথ্য উঠে এসেছে। গত আগস্টে মূল্যস্ফীতির হার ছিল 9.52%, যা 11 বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত জ্বালানি তেলের দাম 42 থেকে 51% বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির হার বেড়ে যায়।
সরকারি পরিসংখ্যানে আগস্টের পরের 4 মাসে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার কমেছে, তবে বাজারে নিত্যপণ্যের দাম সরকারি হিসেবের চেয়েও বেশি। বৈশ্বিক মন্দা আর নানা বিধিনিষেধের মধ্যেও 2022 সালে খোলা পণ্য ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। তবে একই সময়ে প্রায় 2% কমেছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ। কর্তৃপক্ষ বলছে বিশ্বজুড়ে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও। সদ্য সমাপ্ত বছরে চট্টগ্রাম বন্দরে আশার আলো জাগিয়েছে খোলা পণ্য ও জাহাজ হ্যান্ডলিং। 2021 সালের চেয়ে প্রায় 30 লাখ মেট্রিক টন বেশি খোলা পণ্য হ্যান্ডলিংয়ের পাশাপাশি বন্দরে জাহাজ বেড়েছে 152টি। তবে কন্টেইনার হ্যান্ডলিংয়ের চিত্র কিছুটা হতাশাজনক। গত বছর মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 31,42,000 এককের কিছু বেশি, যা 2021 সালের তুলনায় প্রায় 72,000 একক কম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের প্রথম ভাগে বেশ ভালো শুরু হলেও আগস্ট থেকে কমেছে বন্দরের পণ্য ওঠানামা। এরপরও বন্দরে যে 3 মিলিয়ন এককের বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে সেটি ভালো সংবাদ। বিশেষ করে বিশ্বব্যাপী মন্দা বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিলাসদ্রব্যের উপরে সরকারের যে আমদানি নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ওভারঅল ট্রেডটা কম হয়েছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, আমদানি রপ্তানির নেতিবাচক প্রভাব দিয়ে বন্দরের সক্ষমতা যাচাইয়ের এই প্রক্রিয়া সঠিক নয়। সক্ষমতা বাড়াতে চলমান সব প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ তাদের। বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে, নতুন ইকুইপমেন্ট আনতে হবে, সর্বোপরি বে টার্মিনাল শেষ করতে হবে। বে টার্মিনাল শেষ না হলে আমাদের যে টার্গেট এক্সপোর্ট টার্গেট সেটা মিট হবে না। অর্থনৈতিক অবস্থা, আমাদের ডলার সংকট, সব মিলে যদি আমরা এটিকে খুব শক্ত হাতে যদি এটিকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু নানান ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 53,000 একক ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 32,700 একক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগাম বন্যার শঙ্কা মাথায় নিয়েই বোরোর আবাদ শুরু করেছেন সুনামগঞ্জের চাষিরা। নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পরেও শুরু হয়নি বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ। প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলোর বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। পাউবো বলছে, হাওরে পানি নামতে দেরি ও মাটি কাটার যন্ত্র বাঁধে নিতে সময় লাগায় মেরামত শুরু করা যায়নি। হাওড় অধ্যুষিত জেলা সুনামগঞ্জে বোরো আবাদে ব্যস্ত চাষিরা। গত বছরের এপ্রিল-মে মাসের বন্যায় 11,000 হেক্টর জমির ধান তলিয়ে যায়, ক্ষতি হয় প্রায় 13 কোটি টাকার। এবছর আগাম বন্যা থেকে ফসল রক্ষায় 12 উপজেলা 625 কিলোমিটার বাঁধ সংস্কারে ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। 15 ডিসেম্বরের মধ্যে বাঁধ নির্মাণ ও মেরামত শুরুর কথা থাকলেও এ পর্যন্ত 904টি প্রকল্পের মধ্যে শুরু হয়েছে মাত্র 150টির কাজ। সময়মতো বাঁধ নির্মাণ না হলে হাওড়ের একমাত্র ফসল হারানোর শঙ্কায় চাষিরা। কাজের এখনো কোনো অস্তিত্বই নাই, কাজ শুরু হয়েছে না। এই যে আমাদের জমিন রোয়া শেষ, অতি শীঘ্র বাঁধগুলা টেকসই যেভাবে হয় এবং শুরু করার প্রয়োজন। যদি সময় মতো বান হয়, আমরা ফসলটা ঠিক মতো তুলতে পারি, তো একটু সুবিধা হয়। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, হাওড়ে পানি নামতে বিলম্ব ও ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি কাটার মেশিন নিতে না পারায় কাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। সিট্রিংয়ের ফলে পানি নেমে যাওয়া দেরি হয়, আমাদের পিআইসি সার্ভে কাজ বিলম্বিত হয়। উপজেলা কমিটি হতে প্রায় 904টির মতো আমরা স্কিম পেয়েছি এবং এর ভিতরে আমরা 600টির মতো পেয়েছি, আমরা অনুমোদন দিয়েছি এবং বাকিগুলি আমরা জেলা কমিটি কর্তৃক যাচাই বাছাই চলমান আছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম ভেঙে এক কমিটি করছে একাধিক বাঁধ সংস্কারের কাজ। তবে নীতিমালা মেনেই পিআইসি গঠন ও বাঁধের কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন বাঁধ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। সংসদের নীতিমালা অনুযায়ী নীতিমালার আলোকের জন্য পিআইসি গঠন হয় এবং সেই নীতিমালা অনুযায়ী সেটা বাস্তবায়ন করে সেভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবছর সুনামগঞ্জে 2,22,048 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখছেন সংবাদ দুপুর। সংবাদে আরো যে থাকবে, উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম জং উন। দ্বিতীয় ক্ষমতাধর ছিলেন পাক জং চং। সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় পেলেকে সর্বস্তরের শ্রদ্ধা, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়।
ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, যুদ্ধ দীর্ঘায়িত করতে ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা করবে মস্কো। এদিকে রাশিয়ার অধিকৃত দোনেস্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 400 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া 300 জন আহতের দাবি করা হয়েছে, যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের হামলায় 63 জন নিহত হয়েছে। সোমবার দোনেস্কের মাকিভকা শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। সেখানে রুশ সেনারা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে রোববার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কিছু এলাকায় দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চোনকে বরখাস্ত করা হয়েছে। দেশটির নেতা কিম জং উনের পরেই ছিল তার অবস্থান। বরখাস্তের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় KCNA। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন পাক। তার স্থলাভিষিক্ত হয়েছেন রি ইয়ং গিল। তবে বরখাস্তের কারণ জানায়নি পিয়ংইয়ং। নেতৃত্ব পুনর্গঠনে কর্মীদের নিয়মিত রদবদল হয়ে থাকে উত্তর কোরিয়ায়। সান্তোসের ভিলা বেলমেরো স্টেডিয়ামে পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার পর নেক্রোপোল একিউমেনিকার ভার্টিক্যাল সেমেট্রিতে আজ সমাহিত করা হবে পেলেকে। এই সেমেট্রির 9ম ফ্লোরে চিরকালের জন্য ঘুমাবেন তিনি। সেখান থেকে সান্তোসে পেলের প্রিয় মাঠ দেখা যায়। ব্রাজিলের সঙ্গে সারা বিশ্বই শেষ শ্রদ্ধা জানাচ্ছে ফুটবলের রাজা পেলেকে। ব্রাজিলকে 3বার বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। সান্তোসের ভিলা বেলমেইরো স্টেডিয়ামে পূর্ব ঘোষিত সময়ে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছায় পেলেকে বহন করা কফিন। প্রিয় ক্লাব সান্তোসে শেষবার এলেন। ফুটবল ক্যারিয়ারের যে মাঠে তার জাদুকরী উত্থান, সেখানেই এলো তাঁর নিথর দেহ। প্রথমে শ্রদ্ধা জানান তার ছেলে এদিনিও। এরপর তার মা 100 বছর বয়সী সেলেস্তেও শেষ বিদায় জানান প্রিয় ছেলেকে। কান্না ভেজা চোখে শেষবার পেলের সাথে দেখা করেন তাঁর স্ত্রী। পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সদস্য দেশগুলোতে পেলের নামে স্টেডিয়াম নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি। Pelé leaves an incredible legacy for football, a unique. পেলে ফুটবলের জন্য অনন্য অর্জন রেখে গেছেন। আমি মনে করি সেটা স্রষ্টার দেওয়া উপহারের মতো কিছু। এটা এমন উপহার যা মানুষের মন আর আবেগ ছুঁয়ে যায়। আমাদের নিশ্চিত করতে হবে বিশ্ব ফুটবল যেন পেলেকে সবসময় মনে রাখে। শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্ত অনুরাগীদের অনেকের পরনেই ছিল পেলের 10 নম্বর জার্সি। পেলের মৃত্যুতে ব্রাজিলে 3 দিনের রাষ্ট্রীয় শোক। সাও পাওলোর সান্তোস এফসি স্টেডিয়ামের কাছে নেক্রোপোল একুমেনিকার ভার্টিক্যাল সেমেট্রিতে সমাহিত করা হবে পেলেকে। বৃহস্পতিবার 82 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগতে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার। কোলন ক্যান্সারের সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মেনেছেন ফুটবলের কালো মানিক। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে আজ বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জে ম্যাচ শুরু বেলা 2:45টায়। 3 দলের সি গ্রুপে প্রথম ম্যাচ। প্রিমিয়ার লিগে ড্র দিয়ে শুরু করেছিল আবাহনী। পরের 2 ম্যাচ জিতে স্বস্তি ফিরেছে আকাশী নীল ঢেরায়। ফেড কাপেও ভালো শুরুর লক্ষ্য কোচ মারিও লেমোসের। ড্যানিয়েল কলিন্দ্রেস, রাফায়েল আগাস্তো আক্রমণের মূল ভরসা। অন্যদিকে লিগে পুলিশ এফসি 3 ম্যাচের 1টি জিতেছে। বছরের শুরুটা ভালো করতে মুখিয়ে দলটি। 2 ব্রাজিলিয়ান রিক্রুট ডেনিলসন ও দানিলোর ওপর নির্ভর করবে পুলিশ এফসির আক্রমণ ভাগ। এবারের বিপিএল অনেকের জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সৌম্য, সাব্বির, রিয়াদ। তবে এখন তারা অটো চয়েস নন। নিজেকে প্রমাণের তাগিদ আছে মাহেদী, বিজয়েরও।
পারফরমেন্সে আলো কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ এই টাইগার ক্রিকেটারদের সামনে। ক্রিকেটার আছে যাদের জন্য বিপিএল বড়সড় পরীক্ষা। আড়ালে পড়ে যাওয়া সাব্বির আবারও সামনে আসতে পারেন এখান থেকে। বাদ পড়া এনামুল বিজয় কিংবা মোহাম্মদ মিঠুনও বিশেষ কিছুর অপেক্ষায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব ও টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন আরও বিস্তারিত সংবাদ দেখতে।